আমরা এখন যেখানে আছি এটা হলো দীঘাপতিয়া জমিদার বাড়ি ছিল, আর বর্তমানে আমরা উত্তরা গণভবন নাটোর হিসেবে চিনি। আর এই দীঘাপতিয়ার জমিদার প্রতিষ্ঠাতা জমিদার ছিল রাজা দয়ারাম। আর কেন তাকে রাজা বলা হচ্ছে, যদিও জমিদার, কেন রাজা বলা হচ্ছে, কারণ এরা ব্রিটিশদের কিছুকাল আগে থেকে এদের জমিদারি শুরু করে এবং ব্রিটিশদের ব্রিটিশদের ক্ষমতা চলাকালীন অবস্থায় বিভিন্ন সমাজসেবা কাজ করার কারণে এদেরকে বিভিন্ন সময় রাজা উপাধি দিয়েছে, সেই থেকে রাজা বলা হচ্ছে। আর এখানকার যিনি প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম, সে কোনো রাজবংশীয় বা বনিদি ঘরের সন্তান ছিল না। তিনি সামান্য তিলি বংশের একটি কৃষক পরিবারের সন্তান ছিল এবং তৎকালীন সময়ে এই অঞ্চলটাতে রাজত্ব করত পুঠিয়ার সর্বশেষ রাজা দর্পনারায়ণের রাজকর্মচারী ছিল রাজা রামজীবন। তাকেও রাজা বলা হচ্ছে কেননা তিনিও পরবর্তীতে রাজত্ব শুরু করেন। তার মানে হলো যখন পুঠিয়া রাজার পতন শুরু হয় তখন এই রাজা রামজীবন, নাটোর রাজা রামজীবনের উৎপত্তি শুরু হয় এবং তার রাজকর্মচারী ছিল এই রাজা দয়ারাম। এবং এই দয়ারাম শিশুকালে থাকা অবস্থায় রাজা রামজীবন একবার নৌকা ভ্রমণে সিংড়ার কলম গ্রামে যায়। সেখানে কিছু ছেলেপেলে পানিতে খেলাধুলা করছিল। রাজা দয়ারাম এবং আরেকটি ছেলে সাঁতরিয়ে রামজীবনের নৌকার কাছে চলে আসে। তখন এই রাজা দয়ারামের বুদ্ধিদীপ্ত চেহারা দেখে রামজীবনের খুব ভালো লাগে। তখন তাকে উঠিয়ে নিয়ে আসে এবং রাজকর্মচারী হিসেবে নিয়োগ দেয়। তার কাজটা ছিল পূজার জন্য ফুল কোরানো এবং তৎকালীন সময় তার বেতন ছিল 8 আনা। রাজা দয়ারাম তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়ে এই রাজ্যের নায়েব হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে এবং তার নেতৃত্বে বিভিন্ন আঞ্চলিক যুদ্ধে জয়লাভ করার ফলে বিভিন্ন জমিদারি তাকে দান করে, তার মধ্যে এটা অন্যতম। আর এই জমিদারিটুকু প্রায় 45 একর জায়গা জুড়ে, যেটা মূল প্রাসাদের বা মূল অংশে আছে 41.51 একর জায়গায়, যেটা পুরোটাই সুউচ্চ দেয়াল দ্বারা বেষ্টিত। এবং তারপরে আছে পরীক্ষা, যে পরীক্ষাটা পুরোটা রাজবাড়িকে সুরক্ষিত করে রেখেছে এবং প্রায় 14 একর জায়গা জুড়ে এই পরীক্ষাটা। আর এখানে রাজা দয়ারামকে এই জমিদারিটুকু দেয় হলো 1707 থেকে 1710-এর মাঝামাঝি সময়। আর এখানে সর্বপ্রথম রাজ্য স্থাপন করে 1736 সালে, মানে নাটোর রাজবাড়ির পতন যখন শুরু করে তখন এদের উত্থান হওয়া শুরু করে। 1736 থেকে জমিদারি প্রথাটা উঠে যাওয়ার আগ পর্যন্ত রাজা দয়ারামের ঔরসজাত 2 জন বংশধর এবং তার পরবর্তীতে ছেলে সন্তান না হওয়ার কারণে তারা ফ্যামিলিগতভাবে দত্তক সন্তান নিত এবং এইভাবে মোটামুটি করে প্রায় 7 জন রাজা এখানে রাজত্ব করে। জমিদারি প্রথাটা যখন উঠে যায় 1900 সপরিবারে চলে যায়, তবে তারপরেও এই রাজবংশের সর্বশেষ রাজার পুত্র প্রভাত কুমার রায় নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলের সি হিসেবে দীর্ঘ 63 মতান্তরে 62 সাল পর্যন্ত এখানে নিয়োজিত ছিল। উনিও যখন এখান থেকে চলে যায় বা যাবে অবস্থা, তখন পাকিস্তান সরকার এটাকে অ্যাকোয়ার করে নিয়ে নেয় 1963 সালে এবং 1967 সালে এখানে পাকিস্তান সরকারের গভর্নর হয়ে আসে মোনায়েম খান এই জায়গাটাকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করে। গ্রামটার নাম অনুযায়ী দীঘাপতিয়া গভর্নর হাউস, এবং এখান থেকেই সকল কার্যক্রম হতো এই পূর্ব বাংলার। এবং 1971 সালে পাখানাদার বাহিনীর যুদ্ধ চলাকালীন অবস্থায় এটা এতই সুরক্ষিত ছিল রাজার আমল থেকেই, পাখানাদার বাহিনীর এখানে একটা বেস ক্যাম্প ছিল এবং যেই কারণে 1971 সালে 16ই ডিসেম্বর ম্যাক্সিমাম জেলা স্বাধীন হলো, নাটোর কিন্তু স্বাধীন হয় 21শে ডিসেম্বর। বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যখন প্রত্যাবর্তন করে 10ই জানুয়ারি 1972 সালের, আর ঠিক 1 মাস পরে 9ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গে ভ্রমণে আসেন এবং এই রাজবাড়িতে, আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতে তিনি 2 রাত্রি ছিলেন। এবং নাটোর তার এত ভালো লেগেছিল, নাটোরকে দ্বিতীয় রাজধানী গড়ে তোলার তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেটা যাতে বাস্তবায়িত হয়, প্রতি শীতকালীন একটা মন্ত্রিপরিষদের বৈঠক এখানে অনুষ্ঠিত তিনি কন্টিনিউ করে যান এবং তিনিও উপস্থিত থেকে বেশ কয়েকটা মন্ত্রিপরিষদের বৈঠক এখানে অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ পূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠক হয় হলো 1996 সালে বর্তমান সরকারের আমলে এবং সর্বশেষ এখানে তত্ত্বাবধায়ক সরকার তার উপদেষ্টাদের নিয়ে একটি বৈঠক এখানে অনুষ্ঠিত হয়। তারপরে এইভাবে তেমন কোনো মন্ত্রিপরিষদের বৈঠক হয়নি, তবে জেলা প্রশাসন এবং স্থানীয় যারা সংসদ সদস্য আছে তাদের প্রচেষ্টায় আমরা আবার চাচ্ছি যে এখানে একটি বৈঠক অন্তত হোক এবং এই উত্তরবঙ্গের এই জনপদটি আরও উন্নতি হোক, আরও ডেভেলপ।